যার উপরে এনক্রাচমেন্ট, যার উপর বিশ্বাস আছে সে করতেছে। ধরুন এই যে আমাদের শুভ এসে আপনাদেরকে সবাইকে চা খাই, এখন আলামিন ভাই কি করলো, তাকে 10,000 টাকা দিয়ে বললো যে তুমি এক কাজ করো, মুসাদ্দেক সাহেবের বিকাশে যায় এই টাকাটা দিয়ে আসো। সে কি করছে, ওই টাকাটা না দিয়ে নিজের পকেটে রাখছে, নিজের প্রয়োজন হয়েছে তার ইমার্জেন্সি কাজে সে তার বাসায় পাঠিয়ে দিচ্ছে গ্রামের বাড়িতে, যে পরে আবার 2 ঘন্টা পরে সে ফেরত দিবে, দিনে মুকাদ্দাস সাহেবকে দিবে। এখন 2 ঘন্টা না, আজকে দিনও পার হয়ে গেছে, টাকা আর আসে না, তখন সে কি করছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করছে না। আর যদি এই টাকাটা সে যদি বলে যে না টাকাটা আমি দিয়ে দিছি, নিজে নিজে নিয়ে নিছে, চুরি করে বললো না, তাহলে এইটা কি সেম নেচারে নেই? যেই সেম নেচারে একটা যদি বিচার হয় সেটা খালাস পাক আর সাজা হোক, পরবর্তীতে বিচার করা যাবে না। কিন্তু এইটা সেম নেচার না, গুরুতর আঘাত করছে আপনার ক্লায়েন্ট, আঘাত করার পরে দীর্ঘদিন চিকিৎসা থাকার অবস্থায় এর মধ্যে বিচার হয়ে গেছে, কিন্তু ওই চিকিৎসায় সে তো সুস্থ হয় না, কমপক্ষে 20 দিন হলে তো গুরুতর হচ্ছে, দেখা যাচ্ছে যে সে 6 মাস জেলখানায় সে আছে, হসপিটালাইজড আছে। এই যে 6 মাস হসপিটালে ছিল, এই 6 মাসের মধ্যে সাজা হলো, বিচার হয়ে গেল, পরবর্তী ভিকটিম মারা গেছে, গুরুতর কালপেবল হোমিসাইডের বিচার করা যাবে। দস্যুতা হলো, দস্যুতার এটা কি, দস্যুতার ডাকাতের মধ্যে পার্থক্য কোথায়? দস্যুতার সাজাও কম, এই জায়গায় কোনটা ছোট কোনটা বড় এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে দস্যুতা যখন হচ্ছে আদালতে গিয়ে দেখা গেল সাক্ষ্যগুলো মানে যে ডাকাতি হয়েছে, আদালত ডাকাতির বিচারও করতে পারবেন। খুনের বিচার হচ্ছে, আচ্ছা খুন করতে গেলে কি সবসময় দস্যুতা হয় না, করাই বাধ্যতামূলক না, কিন্তু নিন্দনীয় যদি নরহত্যা হয়, গুরুতর আঘাত বাধ্যতামূলক না, তাহলে নিন্দনীয় নরহত্যায় যদি কখনো বিচার হয়, গুরুতর আঘাতের বিচার করা যাবে না, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, কারণ এটার রেজাল্ট তো এটা, কারণ আঘাত যদি না করতো লোকটা মারা যেত না, যেত না, তাহলে এই লোকটা সরাসরি যদি এই মামলাটা হয় তাহলে এটার বিচার করার দরকার নাই, কিন্তু এইটার বিচার হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না ওই আঘাতের ফলে মারা গেছে, ওইটার বিচার করা হবে, বুঝছেন কিনা? অপরাধের ফলাফল হচ্ছে ওই বিচার একই বিচার করা যাবে। আপনাকে ক্লায়েন্টকে কেউ একজন শর্ট সাপোর্ট দিছে, একটা ঘুষি দিয়ে নাক ফাটাই দিছে, ওই যে এমসিকিউতে দেখবেন সব না গুরুতর আঘাত নিচে পড়বে, এই যে ঘুষি দিয়ে নাক ফাটাই দেন, দাঁত ফেলাই দেন, এইগুলোই আছে দেখবেন, তো দেখা যাচ্ছে যে ঘুষি দিয়ে নাক নাক ফাটাই ফেলছে, এখন নাক দিয়ে রক্ত হওয়ার কারণে এই জায়গায় তাৎক্ষণিকভাবে গুরুতর আঘাতের জন্য সাজা দেওয়া হবে, কিন্তু ওই যে আঘাত পেয়েছে কিছুদিন পরে ওর ব্রেন নষ্ট হয়ে গেছে, এরপর হসপিটালাইজড হয়ে ও মারা গেছে, তখন তাকে কালপেবল হোমিসাইডে এটা বিচার হয়ে গেল। হওয়ার পরেও এই আঘাতের ফলে যেহেতু ওইটা হয়েছে, ওটা তো গুরুতর, গুরুতর তো এখন হয় না, এটা তো বুঝতে অনেক পরে যায়, পরে যে মামলা ওঠে, কিন্তু শুরুতে যদি ভিকটিম মারা যেত, শুরুতে যদি ভিকটিম মারা যেত তখন কি আপনি গুরুতর আঘাতের জন্য মামলা করতেন? সরাসরি আপনি মার্ডারের মামলা করতেন। এই জন্য এইটার মামলাটা হওয়ার পরেও যদি ভিকটিম পরবর্তীতে মারা যায় কালপেবল হোমিসাইডে মামলা করা যাবে, দস্যুতা ডাকাতি করা যাবে। খুনের ক্ষেত্রে দস্যুতা হবে এত বাধ্যতামূলক না, সব খুনে কি দস্যুতা থাকে না, থাকে না, তাহলে দস্যুতা প্রমাণে দেখা গেল দস্যুতা হয়েছে, দস্যুতা বিচার করা যাবে। চুরি হচ্ছে, পরবর্তীতে দেখা গেল যে না চুরি এই জায়গায় দস্যুতা ছিল, চুরি দেখা যাচ্ছে কেউ করে নিয়ে গেছে, কিন্তু এই চোর বাহিনী বাইরে আরো কিছু লোকজন অস্ত্র নিয়ে ছিল, যে যদি আসে তাহলে ভয়ভীতি দেখায় বা দিয়ে নিয়ে যাবে যেভাবে হোক, তাহলে পরবর্তী তদন্তে যদি পাওয়া যায় যে না অস্ত্র আসলে ছিল, তখন এটা দোষিত হয়ে গেল না, তারা ভয়ভীতি নিয়ে চলে আসছে, তখন সেটি দোষিতার বিচারও করা যাবে। এবার 403 ধারার উদাহরণগুলো করো, তারপর আমরা প্রশ্নে যাব। আপনি পড়েন, আপনি একটু বলুন, না ডাকাতি কেন, সম্পত্তি নিয়ে গেলে ডাকাতি, ওরা তো সম্পত্তি না, মারামারি করে, হ্যাঁ লুটপাট করলে ডাকাতি হয় না, যদি অস্ত্র শস্ত্র থাকে তাদের হাতে, ওই ট্যাটা নিয়ে ডাকাতি হয় না, যদি খুন করা খুনের ভয় আশঙ্কা থাকে এটা দিয়েও মারা যেতে পারে, তাহলে হবে।
উদাহরণ স্যার এই যে এখানে যে উদাহরণ আছে প্রশ্ন বলুন, উদাহরণগুলো বলুন। সবাই খেয়াল করেন, প্রশ্ন পড়তেছে। ডাকাতি বলতে যায় যা খুন করে কিন্তু ডাকাতি মালা অনলাইনে চলে আসে। এটা কি আও ডাকাতি হবে না স্যার? ডাকাতি। পরে এই খালাস কার্যক্রম থাকাকালে তাকে হিসেবে চুরি বা একই ঘটনার উপর ভিত্তি করে শুধুমাত্র চুরি বা অর্থনৈতিক বিশ্বাসযোগ্যের দায়ে অভিযুক্ত করা যাবে। তাহলে প্রথম যেটা আমরা লিখলাম ওইটাই। তারপর এর অপরাধের জন্য কয়েক বিচার করা হবে এবং খালাস দেওয়া হবে। তার বিরুদ্ধে দোষীরা কোনো অভিযোগ নেই। ঘটনাটি প্রশ্ন তখন তার দোষীদের জন্য অভিযুক্ত বিচার করা এখন হতে পারে না এমন যে একজন আসলে দোষিতা করতে আর একজন খুন করছে। এখন ঘটনায় প্রমাণ হচ্ছে যে না, ব্যক্তি একজন হচ্ছে না, কেন যে ঘটনায় প্রমাণ হচ্ছে যে না খুন এই লোকটা করে না, কিন্তু ওই লোকটা দোষিতা করতে গেছে, তখন তার বিচার কি দোষিতা হবে না? কিন্তু প্রথম অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে সেখানে করছে। তো তথ্য প্রমাণে দেখা গেছে আমরা এই যে দেখালাম না 265 এইচে বাদবাক্য প্রমাণ করতে পারতেছে না, তখন কি খালাস হবে? কিন্তু খালাস হওয়ার পরে পর্যন্ত দেখা যাচ্ছে যে এটাই খালাস পেয়েছে, এই অভিযোগ ঠিক আছে, কিন্তু এই তথ্য টোটাল ডকুমেন্টসে দেখা যাচ্ছে যে সে ওই জায়গায় চিন্তা করতে গেছে, এই দোষিতা করতে গিয়েছে, তখন তার বিচার করা যাবে। আর যদি একই ব্যক্তি হয় যে আসামি একজন একজন দেখা যাচ্ছে যে কোনো কারণে খুনের এই তথ্যটা প্রমাণ করতে পারতেছে না বাদী, কিন্তু তার বিরুদ্ধে দস্যুতারও কোনো অভিযোগ আনে নাই, কিন্তু তদন্তের রিপোর্টে আসছে যে সে মালামাল তার কাছে নিয়ে গেছে, তার মোবাইল ল্যাপটপ সবকিছু নিয়ে গেছে, তাহলে সে কি দস্যুতা করতে আসছিল? নাহলে খুন করে সে ওইগুলো নিয়ে যাওয়া মানে কি দস্যুতা, খুন সহ দস্যুতা হয়েছে। তখন খুনেরটা প্রমাণ যদি নাও হয়, ব্যর্থ হয়, সে খালাস হয়ে যায়, দস্যুতার জন্য তার বিচার করে। একজনকে খুনের শাস্তি দেওয়া হবে তাকে তার দোষীদের শাস্তি দেওয়া হবে। অবশ্যই যাবে, কেন যাবে না? খুনের শাস্তি দেওয়া হবে বেশি দেওয়া হবে। পুলিশ শাস্তি দিচ্ছেন, দস্যুতা করছে, শাস্তি দিবেন না? দোষীদের শাস্তি কমে এসে আচ্ছা কি করেন ওইটা না, আপনি একটু যে খুনের শাস্তি অনুগার মতো বড় একটা হইতে আছে এই জন্য যদি মৃত্যুদণ্ড হয়, এক মামলায় আপনি মৃত্যুদণ্ড হলেও অন্য মামলা আপনাকে আর দেওয়া যাবে না তা না, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলে তখন আর ওই মামলাগুলো স্টপ হয়ে যাবে, যে আসামি তো নাই, তখন আদালত সবাই জানে যে মারা গেছে, তারপরেও প্রসিডিউর আছে, আদালত বলবে মৃত্যু প্রতিবেদন আসুক, মৃত্যু প্রতিবেদনের জন্য তদন্ত দিবে, মৃত্যু প্রতিবেদন আসবে, মামলা দেওয়া শেষ, এর আগ পর্যন্ত মামলা চলবে। এক মামলার সাথে আর এক মামলার কোনো সম্পর্ক নাই, যে এটা এই আদালত মনে করতে পারবে না তাহলে তারা হ্যাবিচুয়াল অফেন্ডার আছে, তাহলে সে তো বলতে পারে যে স্যার আমি ঝিনাইদহ কোর্টে তো চুরি মামলা আমি সাদা হয়েছি, স্যার ঢাকা কোর্টে দিয়েন না, হতে পারবে? হবে না, হবে না। গুরুতর আলোচনার জন্য কয়েক বিচার করে দণ্ডিত করা হবে। মধ্যবর্তী পরে মৃত্যুবরণ অবস্থাজনক নট পুনরায় কয়েক বিচার করা যাবে। যাবে যাবে ও দায়রা আদালত করবে এর কাল ভোগের জন্য দণ্ডিত। পরে একই ঘটনা করা যায় প্রায় বিচার করা যাবে। পক্ষে ইচ্ছাকৃতভাবে আগুন করার জন্য জয়নগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উহাকে অভিযুক্ত দণ্ডিত করলেন। মামলাটি সংশ্লিষ্ট ধারার তৃতীয় অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হলে একই ঘটনার ভিত্তিতে তৎপরে পক্ষে ইচ্ছাকৃতভাবে মামলা করার জন্য কয়েক বিচার করা যাবে। অর্থাৎ সিম্পল হার্টের ক্ষেত্রে যদি বিচার হয়ে যায়, তো গ্রিভিয়াস হার্টে তখন করা যাবে যখন ওই ব্যতিক্রমের মধ্যে পড়বে, অর্থাৎ পরবর্তীতে সে দেখা যাচ্ছে যে চিকিৎসাধীন ছিল, থাকার পরে পরবর্তীতে রিপোর্ট আসছে যে না গ্রিভিয়াস হার্ট হয়েছে, তখনও, এর আগে না। কিন্তু নরমালি যে স্যার সিম্পল হার্টে হয়ে গেছে, গ্রিভিয়াস হার্ট হয়েছিল, এটা গ্রিভিয়াস হার্টে করতে হবে, ওটাও সেম না, ডক্টর থেকে কোনো রিপোর্ট আসবে রিপোর্ট আসবে তখন যে না তার হাত একটা অবশ হয়ে গেছে, কিন্তু প্রাথমিকভাবে হয়েছে সে সময় তো হাত নড়তেছে, তার কার্যক্ষমতা ছিল, এই কারণে সিম্পল হার্ট হয়েছে, কিন্তু এখন পুরোটাই অচল হয়ে গেছে ওই আঘাতের ফলে,
তাহলে গ্রেভিয়াস হার্ট হয়ে যাচ্ছে, আমরা 320 দ্বারা বিধান করি। তখন তার বিচার করা যাবে। 5 নাম্বার যেটা করা যাবে না, কখন তার আগের বক্তব্য ও প্রথমে বলা আছে করা যাবে, তারপরে মামলা না হলে করা যাবে না, যদি হয় করা যাবে। তারপর চড়া হয় বিরোধীকে অভিযুক্ত দণ্ড করে মানে একই হ্যাঁ, তাহলে দেখেন এই যে চুরির জন্য অভিযোগ হলো দৈর্ঘ্যতায় করা যাবে। যাবে। তারপর হয় অভিযুক্ত দণ্ড করলে দোষীর জন্য করবে। একই ধরনের ডাকাতি ডাকাতির জন্য অভিযুক্ত বিচার করা যাবে। তাহলে দোষটা হলো ডাকাতি, 2 নম্বরে দেখেন ডাকাতিরও বিচার করা যাবে। আর আছে না। এবার আসি সালের পরিস্থিতি কি আছে দেখেন। 2007, 10, 12, 15 সালে আছে 381 লিখিত মাস্টারে 381 তে দেখতে পাচ্ছি ডাবল জিওপার্ডি পার্ট 10 চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? প্রথম কথা হচ্ছে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম গুলো তখন বলে দিতে হবে দেখা যায়। এরপর আসেন 2007, 10, 12, 15 সালে প্রশ্ন আসছে খুনের চার্জে কিউ এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়। কোন মামলা? খুনের মামলা। তখন তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু মামলার ঘটনায় প্রকাশ পায় যে খুনের সময় কিউ দস্যুতা করেছিল। পরবর্তীতে কিউ এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি? যাবে। এই জায়গায় যাবে। এই যে সহজ। এখন এই জায়গায় খুন না দিয়ে আপনার এর মধ্যে যে কোনো একটা দিতে হবে পরীক্ষায়। ইতিপূর্বে যেহেতু 4 বার আসছে দিতে পারে না, আপনি পারবেন। এখন দেখুন তো সব এই জায়গায় ডাবল জেপার্ডি দিবেন। উদাহরণটা দিয়ে দিবেন দিয়ে 403 ধারায় ডাবল জেপার্ডি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কোন ক্ষেত্রে হবে না তখন বলে দেবেন। আর এর মধ্যে আপনার 1 থেকে 4 পর্যন্ত 404 ধারা 4টা পয়েন্ট আছে, সাবসেকশন আছে। দেখেন 5 পর্যন্ত আছে, আমাদের 5 দরকার নাই, 1 থেকে 4 দরকার। 1 নম্বরে দেখেন যাবে না, 2 থেকে 4, 2, 3, 4 এই তিনটা হচ্ছে যাবে। কোন কোন ক্ষেত্রে যাবে পড়েন প্রশ্ন ঠিক আছে। দেখেন 403 ধারা একে বলতেছে কোন উপযুক্ত এখতিয়ার সম্পন্ন কম্পিটেন্ট জুরিসডিকশন, যদি কোন কোর্টে এখতিয়ার সম্পন্ন আদালত হয়। এখতিয়ার সম্পন্ন আদালত না হলে হবে না। তার প্রথম শর্ত কি? এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একবার বিচার হলে এবং তাকে উক্ত অপরাধের দণ্ডিত বা অপরাধী হতে খালাস দেওয়া হবে। এই যে দেখেন প্রথম হচ্ছে যে আদালত থেকে এখতিয়ার সম্পন্ন হতে হবে, দ্বিতীয়ত এটা বিচার হতে হবে, বিচারে হয় খালাস হয় দণ্ড, যে কোনো একটা হতে হবে। তাহলে বিচারটা হতে হবে, প্রথম কম্পিটেন্ট কোর্ট হতে হবে, এরপরে হচ্ছে বিচার হতে হবে। এরপরে দেখেন উক্ত খালাস বা দণ্ডাদেশ বলবৎ থাকাকালে তাকে একই অপরাধের জন্য বিচার করা যাবে না। অর্থাৎ ওই দণ্ড বা ওইটা ওই খালাসটা বহাল থাকতে হবে। দেখা যাচ্ছে যে নিম্ন আদালত অধস্তন আদালত একটা রায় দিয়েছে আর এসে আপিলে গিয়ে ওটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আবার হবে না যে না আমি তো খালাস পেয়ে গেছি, এখন ডাবল জিওপার্ডি হয়ে গেছে, আমি আর সাজা ভোগ করবো না, এটা হবে না। আপিলে যদি চেঞ্জ হয় ওই আপিলেরটা ওইটাই হবে। এই জায়গায় বলতেছে কি দণ্ডাদেশ বলবৎ থাকতে হবে, ওই খালাস অথবা ওই দণ্ড বলবৎ থাকতে হবে। 3টা শর্ত। নাম্বার 1 আদালতকে এখতিয়ার সম্পন্ন হতে হবে। নাম্বার 2 বিচার হতে হবে, সেটা খালাস হতে পারে দণ্ড হতে পারে। এই যে বিচার হলো এই দণ্ড হোক বা খালাস হোক এটা বহাল থাকবে। আপিলে গিয়ে হোক বা হাইকোর্টে গিয়ে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আর হবে না, এটা বহাল থাকতে হবে। এই 3টা শর্ত যদি পূরণ হয় তাহলে নরমাল প্রথম ফার্স্ট বক্তব্য হচ্ছে ডাবল জেপার্ডি হিসেবে এই মামলাটাকে দ্বিতীয়বার বিচার করা যাবে। এরপরে আসেন 2 নম্বর কি বলতেছে কোন অপরাধে
তো এর মাঝখানে আরো ওই ধারাতে আরো কিছু কথা আছে দেখেন। অথবা একই ঘটনা উদ্ভূত অন্য কোনো অপরাধের জন্য পুনরায় তার বিচার করা যাবে না, যে অপরাধের জন্য তার বিরুদ্ধে 236 ধারা অনুসারে একটি পৃথক অভিযোগ আনয়ন করা যেত বা যার জন্য তাকে 237 ধারা অধীনে দণ্ডিত করা যেত। এই জায়গায় 236 আর 37 কি আছে? 236 হচ্ছে ওই যে স্ক্যাম অফ ট্রানজাকশন বললাম না, সেম ট্রানজাকশন, যে তাকে আমি 10টা আঘাত করলাম, এখন 10টা আঘাতের জন্য যে শাস্তি সিম্পল ভাগ 323, তাকে যদি আমি 3টা চড় মারি, 3টা চড়ার জন্য একই শাস্তি। তাহলে এই জায়গায় সে আবার বাড়তি আর একটা মামলা করতে পারবে না যে না আমি তো 10টা মার খাইছি, আমার 3টা, তার 3টা মারির জন্য 1 মাস কারাদণ্ড দিছে, আমারটা তাহলে 3 মাস দেওয়া লাগবে 10টার জন্য, এদিকে 9 হয়, 3 গুণ বেশি হয়, আমাকে আরো বেশি দিতে হবে, এটার জন্য বাড়তি মামলা করতে পারবে না। অর্থাৎ ট্রানজেকশন, সেম ট্রানজেকশন যদি হয়, অর্থাৎ একই ঘটনা থেকে উদ্ভূত হয় সিরিজ অফ অ্যাক্টস, একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনা মিল আছে এবং সব নিয়ে একটা অফেন্স হচ্ছে, কারণ তাকে যে আমি 10টা মার দিলাম, এই মারটাই হচ্ছে একটা সিম্পল হার্ট, ওটা গ্রিভিয়াস হার্টে যায়নি, সুতরাং ওটার বিচার হবে সিম্পল হার্টে। তাকে যদি আমি 3টা চড় দিই, 3টা চড়ই ওই বডিলি পেইন সে ওই পেয়েছে, তার থেকে সে বেশি পেলেও দুইজনে ওই বেশিটা কিন্তু গ্রিভিয়াস পর্যন্ত যায় না, সুতরাং দুইজনের অফেন্স একই হয়েছে, দুইজনের অফেন্স একই। সিম্পল হার্ট হচ্ছে এই যে সিম্পল হার্টের জন্য যে সেম কথা বলেন না, একটা সিরিজ অফ অ্যাক্ট, যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা, এই যে প্রেক্ষাপট গুলো তৈরি হয়, এইটা নিয়ে একজন মানুষকে যদি কেউ খুন করে, খুন করার সময় সে প্রথমে তাকে দড়ি দিয়ে বাঁধবো, বেঁধে এরপরে লাঠিতে দিতে পিটালো, তাহলে লাঠিতে পিটালে প্রথম সিম্পল হার্ট হলো। এরপরে বেশি করে মারে যদি দু একটা হাতটা ভেঙে যায়, মাথা ভেঙে যায়, চোখ উল্টা ভেঙে যায়, চোখ উল্টা ভেঙে কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, চোখ উল্টা ফেললো, দাঁতও ফিরে ফেললো, এরপরে তার হাত কাটা শুরু করলো, একটু মারা গেছে, মারা যায়নি, কিন্তু লাস্টে গিয়ে মেরে ফেললো। আপনি বাংলা করবেন বিষয় মার্ডারে, আপনি তো তখন এই যে শুরু করবেন না যে না সিম্পল হার্ট হয়েছে, গিরিটা সার্টিফিকেট মামলা করবেন, সব দ্বারা কেন দরকার আছে নাই, আপনি টোটাল যে ফাইনালি কি হলো এই মামলাটা করবেন, এই মামলা করবেন। এটা হচ্ছে 236 ধারা বক্তব্য, সেম যে সিরিজ অফ অ্যাক্ট, যেটা এটা দিয়ে যে মামলাটা ঘটনা ঘটবে ওইটারই মামলা হবে। 237 হচ্ছে যে অভিযোগ গঠন করা হচ্ছে একটা, কিন্তু পরবর্তীতে বিচারে গিয়ে দেখা গেল যে না অপরাধে চালাক, যেমন অভিযোগ গঠন করা হলো মার্ডারে, বিচারে গিয়ে দেখা গেল যে এটা কালকে বিচার হয়েছে, তখন আদালত নতুন করে চার্জ গঠন না করেও তাকে কালকে হোমিসাইডে সাজা দিতে পারে, একই চার্জে তাকে, হ্যাঁ, তখন তাকে শাস্তি দিতে পারবে। তাহলে এই যে 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 এক অপরাধের অভিযুক্ত করে অন্য অপরাধের সাজা দেওয়া, এটা বিধান 237 আছে। এই কথাটাই বলতেছে 1 নম্বরে, যে ওই ক্ষেত্রে আলাদাভাবে বিচার করার, যদি মানে ওইটা থেকে উদ্ভূত হতো আলাদা বিচার করা যেত, এইটাকে কেন্দ্র করে আপনি নতুন মামলা করতে পারবেন, যে না ওই মামলা তো চুরির মামলা ছিল, কিন্তু পরবর্তীতে ওই জায়গায় তাকে কর্মচারী কর্তৃক চুরি, কারণ কর্মচারী কর্তৃক চুরি করলে সাজাটা বেশি, নর্মাল চুরি করলে সাজা কম, এখন নর্মাল চুরির মামলা করেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে না সে কর্মচারী ছিল, এই কথাটা লিখতে ভুলে গেছে যাবে, এবং তখন আবার নতুন করে এটা বিচার করা যাবে না, ওই মামলা যদি বিচার বেশি আবার বিচার করা হয়। কিন্তু স্যার যদি মামলাটি চুক্তি না হয়, ওই অবস্থায় যদি আদালত দেখেন না সে কি আছে তার কর্মচারী ছিল, তখন কি বুঝাবো? না না, আদালত তো দায়িত্ব বলি নাই, দেখলো এটা বাদীপক্ষের কাজ, বেকার করার দায়িত্ব বাদীপক্ষের, প্রসিকিউশনের, বাকিও দাম করে কিন্তু ওই মামলা শেষ হয়ে গেলে নতুন করে আবার মামলা করার এখতিয়ার নাই আদালত। চল অবস্থায় আর যদি সংশোধন করা যায় না ক্রিমিনাল মামলায়, আর করা যায় না, 369 এ বলা আছে, 369 এটা সিভিলে করা যায়, 369 এ বলা আছে যদি একবার স্বাক্ষর করে ফেলে, এটা আমার ভাই ভাই ধরছিল জুডিশিয়ারিতে, যে 369 এ যদি স্বাক্ষর করে ফেলে ম্যাজিস্ট্রেট বা জজ, তাহলে ওইটা সে পরিবর্তন করতে পারে না। এই কারণে ক্রিমিনালে কোনো রিভিউ নাই, বুঝছেন কিনা, এই সিআরপিসিতে কোনো রিভিউ নাই, কেন এই ধারা অনুযায়ী যে এটা স্বাক্ষর যখন হয়ে যাবে, একমাত্র ক্লারিক্যাল ভুল ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু চেঞ্জ করা যাবে না। দেখা যাচ্ছে 10 বছর কারাদণ্ড দিয়েছে কিন্তু ভুলে 0টা দেয়নি, এটা চেঞ্জ করা যাবে, মুখে বলছে, লেখার সময় এক লিখে বলছে,
10 লেখে না, এটা সংশোধন করা যাবে। হ্যাঁ, ক্লারিক্যাল মিস্টেক যেগুলো আছে এগুলো করা যায়, অন্যান্য ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এবং এটা সংশোধন করা যায় না। যাই হোক, এরপরে 2 নম্বরে কি বলতেছে, কোনো অপরাধে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পরে এমন একটি পৃথক অপরাধের জন্য বিচার করা যাবে যে অপরাধের জন্য পূর্ববর্তী বিচারে 235 ধারার 1 ধারা অনুসারে তার বিরুদ্ধে একটি পৃথক অভিযোগ আনয়ন করা যেত। কিন্তু 235 ধারাতে কি আছে, যে একাধিক অফেন্স যদি হয় এবং অফেন্সটাকে সেপারেট, প্রত্যেকটা অফেন্স আলাদা। যেমন আমি উদাহরণ দিলাম যে একজন ব্যক্তি দিনের বেলা ঘর ভেঙে আর একজনের বিবাহিত স্ত্রীর সঙ্গে গিয়ে অ্যাডাল্টারি করছে, তাহলে এই হাজবেন্ড অভিযোগ আনছে যে তার বাড়ি ঘর ভেঙে হয়েছে, ব্রেকিং হাউস হয়েছে, তাহলে ব্রেকিং হাউস হলে অফেন্স কত, 454 ধারাতে অভিযোগ আনছে। এটা সাক্ষ্য প্রমাণে পরবর্তীতে এই মামলায় বিচার হয়ে গেল বা সাজা হোক বা খালাস হোক, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার সঙ্গে অ্যাডাল্টারি হয়েছে তার ওয়াইফের সঙ্গে, তখন সে অ্যাডাল্টারি মামলাও করতে পারবে এবং সেটার আদালত নতুন করে চার্জ গঠন করে বিচার করতে পারবে, একই মামলায় পাবে। আমরা এটাতে সিভিল মামলা হচ্ছে আর্গুমেন্ট বিচার, ক্রিমিনাল মামলা আর্গুমেন্ট বিচার সাক্ষ্য অনুযায়ী, সাক্ষ্য অনুযায়ী হবে। সেক্ষেত্রে ওয়া 369 ওয়ার আগ পর্যন্ত শেষ করবে না, কি শেষ করবেন? ওই যে দেখা যাচ্ছে যে অভিযোগ করছে চুরিতে, কিন্তু দেখা যাচ্ছে সে কর্মচারী, এই কথাটা কিন্তু ওরা উল্লেখ করে না, কথা ভুলে গেছিল বাদ। পরবর্তীতে যেহেতু কর্মচারী এটা ওই যে কি আছিল যে আমার ওকে সে আমাকে ওই বিষয়টা ক্লিয়ার করে, আমি উল্লেখ করি। পরবর্তীতে সে বলতেছে যে ওই ছেলে আমার কর্মচারী, আমার চাকর, কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কি, এভিডেন্স অ্যাক্টের বক্তব্য হচ্ছে যে পূর্ববর্তী যা পরবর্তীতে তার এটা স্টেবল হয়ে যাবে। আপনি ওইটা দাবি করেন নাই, পরবর্তীতে এসে দাবি করতে পারবেন। এই যে 236 এবং 37 ধারাতে, এটাই আরেক ধরনের এই কনস্ট্রাকটিভ রেসিপিকেট অনেকটা। এটা কেন, ওই যে 236 ধারা এবং 37 ধারা এই যে অভিযোগ আনয়ন করা, পৃথক অভিযোগ আনয়ন করা যেত, কিন্তু আনে নাই, বিচার হয়ে গেছে, আনা যাবে না, নতুন করে মামলা দেবে। ওই যে ইসের 6 নম্বর উদাহরণ, 4 নম্বর উদাহরণ, ধারা 4 নম্বর উদাহরণ, কনস্ট্রাকটিভ রেসিপিকেট। তখন তার তখন দেখা গেছে আসামি যে আমি যদি আমাদের তার চেয়ে আরো বেশি সে অপরাধের শাস্তি দেওয়া যায়, তখন তো সে আমাদের মামলাটা পারবে। তাহলে তো এখানে কি হলো না, কি হলো, বিষয়টা কি পারে আবার আমি বলে ফেলাম যে অজ্ঞাত করছে ঔরসী, মানে তাকে আমি দেখেছি অজ্ঞাত আসছে, তাহলে এখানে আমার মানে ওই ইয়ে নাই, উপরে করলাম, ঠিক আছে। সে যদি ইচ্ছা করে বা আসামি পক্ষ বা বাদী পক্ষ যদি আবেদন করে যেটা গুরুতর হয় সেই অবস্থা তখন পারে। না, সেটি সেটা বোঝাতে চাননি যে এখতিয়ার নিয়ে বোঝায় না। সে বলতেছে যে আমি এজাহার করলাম একটা নিয়ে, পরবর্তীতে এজাহারটা পরিবর্তন করতে পারবো কিনা, এজাহার পরিবর্তন করা যাবে না। কারণ আমি আপনাদের ফার্স্ট ক্লাসে ওই যে দেখাইছিলাম, ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে একটা দেখাইছিলাম, এফআইআর দেখাইছিলাম, তো ওই যে ঘটনাটা কেন উল্লেখ থাকে, এটা হচ্ছে ওই যে জেরা জন্য, যে ঘটনাটা আপনি কখন ঘটনাটা ঘটছে, এই ঘটনার কতক্ষণ পরে আপনি এসে মামলা দায়ের করবেন। এই জায়গায় আইনজীবী ট্রায়াল লয়ারের চোখ থাকে কোথায় জানেন, ওই সব জায়গায় চোখ থাকে ট্রায়াল লয়ার দ্বারা। আর এমনি আমরা খালি চোখে দেখতে পারি না, এই জায়গায় একটু মিক্স হয়ে যায়, একটু লিখছে কি আছে। ট্রায়াল যারা ট্রায়াল করে তাদের চোখ থেকে ওই জায়গায় আছে ঘটনার তারিখ কখন, কয়টার সময়, তার ঠিক কতক্ষণ ধরে মামলাটা দায়ের হলো। এই যে সময়টা যিনি এজাহার করছেন তিনি কি, তার এই জায়গায় ইন্টারেস্ট কি, সে ওই জায়গা থেকে এই জায়গায় আসতে থানা থেকে দূরত্ব কত, ওই দিন বৃষ্টি ছিল বা ওই সময়টা, যেমন এখন এইচএসসি পরীক্ষা চলছে আর গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে যদি একটা থেকে দূরে যেতে হয়, গাড়িতে আসতে হয়, এই গাড়িটা ওই সময় যদি এইচএসসি পরীক্ষার জন্য তো সবাই আসছে, ভিড় বেশি, এই ভিড়ের মধ্যে সে ওই জায়গা থেকে অল্প সময়ের মধ্যে এসে থানায় এসে এজাহারদারি করবে কিভাবে, সন্দেহ তৈরি হয় না? এই সন্দেহ যে জায়গা তৈরি হবে সকল সুবিধা পাবে আসামি, তার মানে আসামি খালাস হবে যে জায়গায় সন্দেহ হবে। আপনারা একটা আজকে গতকালকে যে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাটা প্রশ্ন ছিল না, এক্স না কে জানো তার ই কে
রিফান্ড। এই যে এক্স, একটি মামলায় এক্স এর বিরুদ্ধে দ্য পেনাল কোড 1868 302 ধারা অভিযোগ গঠিত হয়। সাক্ষ্য প্রমাণিত হয় যে এইচ তার স্ত্রী ডাব্লিউ কে আঘাত করতে গিয়ে ডাব্লিউ এর কোলে থাকা বাচ্চা সি কে আঘাত করে। এর 14 দিন পর সি মারা যায়। এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে হয়তো বা সি বেঁচে যেতে পারতো। সংশ্লিষ্ট আইন উল্লেখ পূর্বক এইচ এর আইনজীবী হিসাবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য আপনার মামলা প্রস্তুত করবে। করছেন না? কি করছেন? কি দেখাইছেন? এই জায়গায় আমি প্রথম দিন না দ্বিতীয় দিন হলে এই প্রশ্নটা আপনাদেরকে দেখাইছিলাম, লিখে লিখে, এবং 5টা না 6টা পয়েন্ট অফ দিয়েছিলাম বানাই বানাই। যে জায়গায় বইতে আছে অনুচ্ছেদ আকারে আমরা পয়েন্ট আকারে দিয়েছিলাম যে যুক্তিগুলো কি। এই জায়গায় প্রথমত এই যে 14 দিন পর মারা যেত, চিকিৎসা যদি করা হতো তাহলে এটা সুস্থ হয়ে যেত। 299 ধারার ব্যাখ্যাতে কি আছে যে সুনিপুণ চিকিৎসা করা গেলেও এটা বেঁচে যেত, তাহলে এটা কালকুলেট হোমিসাইড হবে, মার্ডার হবে না। তাহলে এই জায়গায় মার্ডার অভিযোগ গঠন করেছে 302, 302 তে হবে না, যাবে 304-এ। তাহলে 304-এ গেলে আমার আসামিতে সাজা এমনিতেই কম পাচ্ছে। এরপরে আপনি খালাস পর যদি দেখাতে চান যে না এই বাচ্চাকে তার নিজেরও বাচ্চা, তাকে আঘাত করার কোনো সদিচ্ছা তার ছিল না, এই ধরনের যত যুক্তি দেওয়া হবে আপনি যুক্তি দিয়ে এই যে নিয়ে চলে যাচ্ছেন অন্য প্রেক্ষাপটে। তো যাই হোক, আমরা অনেকগুলো এসে আলোচনা করতে চলে গেছি। এরপরে দেখেন পৃথক অভিযোগ করা যেত। ওই যে যেটা বললাম যে দিনের বেলা যদি ঘর ভেঙে তার ওয়াইফের সঙ্গে অ্যাডাল্টারি করে, তাহলে এই যে অফেন্সের মামলা করলো, প্রথম অভিযোগ ছিল তার ঘর ভাঙা হয়েছে, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে দেখা গেল বা তদন্তে গিয়ে পাওয়া গেল তার ওয়াইফের সঙ্গে অ্যাডাল্টারি হয়েছে। ওয়াইফ হয়তো ভয় যেভাবে বলে নাই, কিন্তু পরে বলছে, ওইটা নিয়েও পরে মামলা করা যাবে। তাহলে এই জায়গায় বলা যাবে না যে না ওই একই ঘটনায় তো ওটাও একটা অ্যাক্ট অফ সিরিজ ছিল, কিন্তু এই জায়গাতে আনা যেত এই মামলায়, তাহলে আনা হয়নি মানে আমি খালাস হয়ে গেছি মানে আর হবে না, তা না। ওটা একটা সেপারেট অফেন্স, সুতরাং ওটার জন্য আলাদা মামলা দায়ের করা যাবে। 235-এর 1-এর বিধান অনুযায়ী 235 ধারাটা একটু ভালো করে পড়বো। যাবেন। হ্যাঁ, আমি পড়তেছি। এরপরে 3 নম্বরে আসেন, যখন কোনো কার্য দ্বারা সৃষ্ট অপরাধে কেউ দণ্ডিত হয় এবং উক্ত কার্য ও এর প্রতিক্রিয়া সমন্বয়ে তদপেক্ষা ভিন্ন ধরনের একটি অপরাধের সৃষ্টি হয়, তখন উক্ত প্রতিক্রিয়া না ঘটে থাকে বা ঘটেছে বলে আদালত অবগত না থাকলে তাকে এর শেষোক্ত অপরাধের পরবর্তীতে বিচার করা যাবে। দেখেন, যখন কোনো কার্য দ্বারা সৃষ্ট অপরাধে কেউ দণ্ডিত হয়, কোনো একটা কাজ করলো, দণ্ডিত হলো, উক্ত কার্যের প্রতিক্রিয়া সমন্বয়ে তদপেক্ষা ভিন্ন একটা অপরাধের সৃষ্টি হয়। এই জায়গায় দেখেন দস্যুতা করছে, দস্যুতার বিচার হলো, পরবর্তীতে এই দস্যুতার এই ঘটনায় আসামির সংখ্যা বেশি হয়ে গেলে কি হয়ে যাবে? ডাকাতি হয়ে যায়। তদন্ত পাওয়া গেল যে না সংখ্যা বেশি ছিল, তখন কি ডাকাতিরও বিচার করা যাবে। 4 নম্বর, কোন ব্যক্তি কোন কার্য দ্বারা সৃষ্ট অপরাধ থেকে খালাস বা এর জন্য দণ্ডিত হলে এই খালাস বা দণ্ড প্রাপ্তি সত্ত্বেও একই কার্যধারা হতে সৃষ্ট অন্য কোনো অপরাধের জন্য পরে তাকে অভিযুক্ত করা বিচার করা যাবে, যদিও যে আদালতে প্রথম বিচার হয়েছিল সে আদালত অপরাধের বিচার করা সম্মত হওয়ার সম্পন্ন না হন, সে অপরাধের জন্য তাকে পরবর্তীতে অভিযুক্ত করা হয়। দেখা যাচ্ছে চুরির মামলা হইলো, চুরির মামলার পরে পরবর্তীতে দেখা গেল এটা ডাকাতি মামলা ছিল। এখন চুরির মামলা সাজা কত? 3 বছরের সাজা। ডাকাতি মামলা সাজা কত? যাবজ্জীবন আছে। যাবজ্জীবন আছে, তাহলে যাবজ্জীবন হলে কে বিচার করবে? দায়রা আদালত বিচার করবে। তাহলে এই জায়গায় চুরির মামলা ওই আদালত বিচার করে সাজা দিলেও ঘটনা যদি প্রমাণিত হয়, এটা পরবর্তী দায়রা আদালত বিচার করতে পারবেন। কনসেপ্ট মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, না হলে আর একটু বলবেন, মানে এত সময় দিলাম আমরা দেখি। এরপরে ডাবল জিওপার্ডি শেষ। দেখেন এর মধ্যে কয়েকটা প্রশ্ন আসছে, আমরা পারবো ইনশাআল্লাহ। আপিল থেকে আমি কোনো প্রশ্ন খুঁজে পাইনি। আচ্ছা, 2025 সালে 6 নম্বর প্রশ্ন দেখতেছি, বাকিগুলো আসে না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর অধীনে কোন কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না? আপিল চলে না 3টা ধারা আছে। যদি দোষ স্বীকার করে কোথায় কোথায় ধারা উল্লেখ করে দিবেন। 242, 43 ধারাতে ম্যাজিস্ট্রেট কোর্টে, আর হচ্ছে ওইদিকে 265 ধারাতে,
যদি দোষ স্বীকার করে তাহলে 412 ধারা অনুযায়ী কোনো আপিল করা যায় না। প্রথম বক্তব্য। এটা তো আপনার 96(3) যেটা ষোলো ডিগ্রি যেটা এটা তো সিভিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি বলছেন ওটা ওদের প্রত্যাহার করে যদি চায় আবাসের মাধ্যমে তাহলে পরবর্তীতে গ্রহণ করতে পারে। এরপরে আসেন 413 ধারাতে পেটি কেস, ছোটখাটো মামলা যদি হয়, যেমন ওই যে ও সম্পত্তি ব্যবসা, 50,000 আগে ছিল না 5,000, 50,000 কেটে জরিমানা করে আর 3 মাস কারাদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। এরপরে হচ্ছে 14 নম্বর ধারাতে এটা তো 5,000 সামারি ট্রায়াল। 5,000 টাকা তো দাম করবে 5,000 চলে যাবে। সামারি ট্রায়াল তাহলে দুর্নীতিটা বাড়ছে, সংশোধনে আসলে সংশোধন বাড়ছে, পুরাতনটা করতেছে। এই মাসে 200 টাকা কত হবে? তাহলে কত? 200 টাকা কত? নতুন যেটা সংশোধন হয়েছে। আচ্ছা, এরপরে আসেন 414 ধারাতে যদি সামারি ট্রায়ালে যদি কনভিকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। সামারি ট্রায়ালে সর্বোচ্চ সাজা দেওয়া যায় কত বছর? 2 বছর সাজা দেওয়া যায়। এটার এগেইনস্টে আপিল করা যাবে না। এই তিনটা ধারা লিখে দিবেন। এটা তো আর মানে স্যার 243 65 এর মিলে 243 265 কি দুটো মিলে একটা, দুটো মিলে আর 13 414 ওইটা দুটো মিলে একটা 412 ধারা ব্যাখ্যা দিতে গেলে ওই ধারাগুলো উল্লেখ করবে। হ্যাঁ, এই অধ্যায় থেকে 417 417 এ এটা পড়বেন, লিখে রাখবেন। যদি আপিল থেকে কোনো প্রশ্ন আসে এই প্রশ্নটা আসবে এবং 423 ধারাটা বলবেন। 423 অ্যাপিলেট ডিভিশনের অ্যাপিলেট কোর্টে ডিসপোজ করার এখতিয়ার সে কি কি করতে পারে। পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট ইন ডিসপোজিং অফ দ্য কেস 417 এ হচ্ছে খালাস, আর 417 এ অপর্যাপ্ত কারাদণ্ড যদি দেয়, আর হচ্ছে 423 ধারা একটা আপিল আদালতে কি কি ক্ষমতা আছে। 423 এই তিনটা ধারা আপিল থেকে পড়বেন। যেহেতু একটা প্রশ্ন আসছে, নেক্সটে যদি আসে তাহলে এই প্রশ্নটাই আসবে, এই তিনটা ধারা থেকে আসবে। এর বাইরে আপিল থেকে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন আসার মতো আছে। 112 যে আপনি কিন্তু ধারাগুলো নাই তখন আপনি তো বাড়াতে হবে না, নারলে বলেন লিখবেন 450 250 260 240 আর তো এরপরে আসি রিভিশন। রিভিশন থেকে প্রশ্ন আসতে দেখেন 2006 11 12 25 রিভিশনটা পড়বেন। রিভিশনটা কি জিনিস বোঝেন কিনা? আদেশের এগেইনস্টে রিভিশন হয় কিসের? হ্যাঁ, আইনগত বিষয় যদি হয় আর আপিল হয় দুটো আইনগত রিভিশন হবে শুধুমাত্র আইনের বিষয়। আইনের বিষয়ে যে আইনে কি ত্রুটি হয়েছে সেই ত্রুটির বিষয়ে দিতে হবে, কিন্তু ঘটনাগত যে এটা ঘটনা এই ছিল এই হয়েছে এটা হবে না। প্রসিডিংসে কি ভুল হয়েছে, যে আইন আছে এটা কিন্তু আদালত করছে আর একটা, সেই বিষয় নিয়ে রিভিশন দেয় না। এই রিভিশন গুলো পড়বেন। হ্যাঁ, রিভিশনটা করেন। আর জামিনযোগ্য জামিনযোগ্য জামিন থেকে প্রশ্ন আসছে এইটুকুতে 17 সালে আসছে, 20 সালে আসছে, 8 সালে আসছে, 21 সালেও আসছে। হ্যাঁ, জামিন পাওয়া 496 97 98 এই তিনটা ধারাই হচ্ছে মূলত জামিনের। 496 ধারা হচ্ছে এই সবাই খেয়াল করেন, কথা বলেন না, কথা বলতে বেশি একঘেয়েমি হয়ে গেলে একটু রেস্টে আসেন, প্রয়োজনে সে বাইরে হাঁটাহাঁটি করে আসেন, সবাই অধিকারটা নষ্ট করেন না। কারণ কারো যদি খারাপ লাগে সেটু চুপ করে আস্তে করে বের হয়ে যাবেন, কারণ আপনি গেলেন, বাকিদেরকে ক্ষতিগ্রস্ত করেন না। কারণ আমি আপনাদের এটা শেষ হওয়ার পরে আরেকটা অনলাইন বেসিক ক্লাস আছে, এমসিকিউ বেসিক ক্লাস আছে, তাহলে আপনাদেরকে তো আমি ওই ব্যাচ চলে আসলে আপনাদের আমি ক্লাস নিতে পারবো না, এইটুকু সময় পর্যন্ত আমি আছি। আপনারা যদি কেউ একজন কথা বলেন বা বাড়তি করেন তখন তো আমি কিন্তু কম পড়াবো,
আমি ওইটা আলোচনাটা করতে পারতেছি না। এই ঠিক ওই প্রশ্নটা যদি চলে আসে আপনি কিন্তু আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই একজনের কারণে বাকি সবাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, যার সমস্যা সে যান। আজকে তো অনেকে আসে না, এরকম আছে না, তো সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা কেন তার জন্য ক্ষতিগ্রস্ত হবেন? এই জন্য কেউ কথা বলতে না বলি। আর যদি একান্ত কারো খারাপ লাগে আপনি বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করে আসবেন, ভুল আপনি যদি প্রয়োজন থাকে। দেখেন এই জামিনের ধারাটা হচ্ছে আপনার তিনটা ধারা, 496 কি গেল? 496 ধারাতে বেইলেবল সেকশন, বেইলেবল সেকশনে একটু নোট রাখেন ওই জায়গা। বেইলেবল সেকশন এ বা জামিনযোগ্য ধারায় আসামি জামিন পাওয়া তার অধিকার, আইনগত অধিকার লিখে রাখেন। জামিন পাওয়া আইনগত অধিকার। আপনার প্রশ্ন যদি আসে লিখবে যে জামিনযোগ্য ধারায় জামিন পাওয়া আইনগত অধিকার ব্যাখ্যা করুন, তখন আপনি ব্যাখ্যা করে দিবেন 496 ধারার মধ্যে ব্যাখ্যা দিয়ে দিবেন। 497 ধারায় তিন শ্রেণীর ব্যক্তিকে নন বেইলেবল সেকশন যদি হয়, তিন শ্রেণীর ব্যক্তিকে আদালত জামিন দিতে পারেন, দিবেন না, দিবেন এটা না, শ্যাল না, মে গ্রান্টস দা বেইল। আদালত এটা মঞ্জুর করতে পারেন। এই পারেন কোন ক্ষেত্রে? যদি লোকটি শিশু হয়, অর্থাৎ 16 বছর বা তার কম হয়, যদি মহিলা হয়, আর হচ্ছে বয়স্ক ব্যক্তি স্বাভাবিক চলাচল করতে পারে না, অসুস্থ, নর্মাল বয়স্ক না, এই অসুস্থ না, যদি বয়স্ক ব্যক্তি অসুস্থ হয় সেই ক্ষেত্রে তাকে আদালত জামিন দিতে পারেন। এই তিনটা ক্ষেত্রে জামিন দিতে পারেন। 498 ধারা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেইল এবং নরমাল বেইলও আছে। এই 498 ধারায় আগাম জামিন, এটা একটু লিখে রাখেন, এটাও পরীক্ষায় যদি আসে লিখবেন। আর দুইটার মধ্যে পার্থক্য কি? জামিনযোগ্য দেখেন 2017 সালে একটা প্রশ্ন আসছে, এবারও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লিখুন, প্রশ্ন আসছে। পার্থক্যগুলো লিখবেন, এটা 496 ধারায়, ওটা 497 ধারায়। এরপরে হচ্ছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন কি করতে পারেন না, বাতিল করতে পারেন না। কিন্তু জামিন 497 ধারায় জামিন অযোগ্য মামলায় আদালত ইচ্ছা করলে জামিন দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথম পক্ষ হচ্ছে দিবেন না, যেহেতু নন বেলেবল। এই ধরনের কয়েকটা, যে জামিন অযোগ্য হলে তিন শ্রেণীর ব্যক্তিকে আদালত জামিন দিতে পারেন। 400 জামিনযোগ্য মামলা এরকম কোন শ্রেণী নাই, সবাইকে জামিন দেওয়া যায়। এই ধরনের আপনি আপনার মধ্যে করে পার্থক্য অনেকগুলো আছে, লিখে দেবেন। যাই হোক, এটা বেইল শেষ। আমাদের আরো কিছু বিষয় আছে, ট্রান্সফার অফ কেসেস আর কেসেস, আর মাঝে কিছু বিষয় ছিল আমরা এটা পড়বো। মাঝে হচ্ছে 164 নিয়ে কিছু প্রশ্ন আছে। প্রবলেম আসবে, আপনার প্রবলেম আসবে দুইটাই। একটা হচ্ছে আপনার এই সিআরপিসি থেকে আপনার করতে, আর কোনো দিকে প্রবলেম নাই, আর ওইদিকে মানে ক্রিমিনাল ম্যাটার। আর যদি আসেন সিভিল থেকে ওই জায়গায় আসবে আপনার এসআর এক্ট মিলাই দিয়ে দিবে। এসআর এক্ট লিমিটেশনের প্রবলেম ওইভাবে আহামরি আসার সম্ভাবনা মনে হচ্ছে না, কিন্তু এর মধ্যে থেকে এই তিনটা বিষয়, ওইদিকে এসআর একটা বলবেন, সিপিসির জন্য, সিভিলের জন্য যত উদাহরণ আছে, বড় বড় উদাহরণ গুলো আছে, এগুলো পড়বেন, ওইটার সমাধান দেখবেন। যে ক্যান্সারে দেখা যায় সিদ্ধান্ত আপনার ইস্যু আমার কোনো ওটা থাকে না, অসুস্থ থাকে, আগামী ক্লাসে আমরা দেখব সমস্যা যেগুলো আছে। আগামী ক্লাসে আমরা এই সিআরপিসি থেকে কোন ধরনের সমস্যা প্রশ্ন আসতে পারে আগামী ক্লাসে দেখব। 336 না, 336 হচ্ছে ওই জায়গা বিধান আছে। 164টা রেকর্ড করবো কিভাবে?
দেশে ধারাটাই বলে দিচ্ছে, আপনারা আবার নিয়ে গেলেন তো না। বিধান ফলো করেই করতে হবে। কনফেশনাল স্টেটমেন্ট যখন নেওয়া হয়, 150 বলে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে স্টেটমেন্ট, যে পুরুষ সাক্ষী যেগুলো আছে তাদের সাক্ষ্য পূরণ করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে কনফেশন যদি করে আসামি সেই ক্ষেত্রে। এখন এই কনফেশনটা রেকর্ড হবে কিভাবে? ওই সাক্ষী না, কনফেশনটা কিভাবে রেকর্ড করতে সে তো মারা যাচ্ছে, তখন আপনি কে জেরা করবেন, ম্যাজিস্ট্রেটকে জেরা করবেন। আইনজীবী হচ্ছে এমন এক ব্যক্তি যিনি পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে জেরা করতে হবে। জেরা করা হবে যে কোন পরিপ্রেক্ষিতে এটা রেকর্ড করছিলেন, সেই কথাটা কি স্বেচ্ছায় বলছিল কিনা। কিন্তু গাইডলাইন হওয়ার জন্য গাইডলাইন হইলো জীবিত আছে কিন্তু অনেক অসুস্থ সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সব ক্ষেত্রে মারা গেলেও করা হবে। উনি আসবেন সর্বশেষ, এসে ওনাকে জেরা করে দেবেন ম্যাজিস্ট্রেটকে জেরা করার আসলে আমার কিছু থাকে না। ওটা প্রেক্ষাপটটা কেমন ছিল, আপনি তাকে প্রশ্ন করছিলেন কিনা, ওটা কতটুকু সময় দিয়েছিলেন, নাকি সে একটা শব্দ বলছে আপনি নিজে নিজে বানাই লিখছেন, এইসব কয়েকটা কথা থাকে, আমার কিছু না। ম্যাজিস্ট্রেটকে সাক্ষী দিয়ে জেরা করে বিপক্ষে গেছে এরকম কখনো ট্রায়ালে দেখি নাই, অন্য মুখে হয় অন্য সাক্ষীদের একটা মানে করা লাগবে আইন প্রফেসর ম্যাজিস্ট্রেটকে ধামসুই হলাইছে সিনিয়র দেখুন দেখতে যেটা কইরা সিনিয়র আমি একটা ওই জায়গাটা ওই জায়গায় দাঁড়ানোটা এরকম, আপনারা যাওয়ার দিলে আপনি ওই জায়গায় জায়গাটা আপনার দিকে যদি কেউ একদম তাকায় থাকে এরকম, সে আপনার প্রশ্ন করবে, আপনিও বারবার তাকায়, কিছুদিন পর আপনার চোখ সরাই নিয়ে যাবেন, তার দিকে তাকাতে হবে না, আপনারই খারাপ হবে। কিন্তু সে কিছু বলতেছে না, আপনার দিকে তাকায়, আইতে দেখবেন যে আপনার কাজ হয়েছে। এখন বলেন, আজকের আলোচনায় কে কোনটা বোঝেন না বলেন। এই অনলাইনে যারা আছেন আপনারা তো কোনো প্রশ্ন করতেছেন না। জি, অনলাইনে যারা সংযুক্ত আছেন আপনাদের কি কোনো প্রশ্ন আছে? না স্যার। জি হ্যাঁ বলুন। জামিনযোগ্য মামলা অবশ্যই, যেমন এনে একটা মামলা আদালতে কাটতে পারবে দিয়ে দিন। আপনার কয় টাকার অভিযোগ এটা বিষয় না, দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 420 মামলা, 1 কোটি টাকা আপনি প্রতারণা করে নিয়ে গেছেন, কিন্তু 420 মামলাতে দেয়নি। যদি 406